সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজ 14 অক্টোবর 2020। আজ থেকে 74 বছর আগে 1946 সালের এই দিনে লন্ডনে সিভিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশ্বের 25টি দেশের প্রতিনিধিবৃন্দ সমবেত হয়েছিলেন। উদ্দেশ্য ছিল পণ্য ও সেবার মান নির্ধারণ ও নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী একটি একক প্ল্যাটফর্ম গঠন করা। ফলশ্রুতিতে 1947 সালে আন্তর্জাতিক মান সংস্থা ISO প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে ISOর প্রকাশিত মানের সংখ্যা 23,000-এরও বেশি। সূচনার সেই দিনটিকে স্মরণীয় করে রাখা এবং কর্তৃপক্ষ, উদ্যোক্তা ও ভোক্তাসহ সংশ্লিষ্ট সকলের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 1970 সাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব এই দিবসটি উদযাপন করে আসছে। বিশ্বের চলমান বিষয়াদি বিবেচনায় প্রতি বছর দিবসটির একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। এই বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রোটেক্টিং দ্য প্ল্যানেট উইথ স্ট্যান্ডার্ডস, যার বাংলা করা হয়েছে পৃথিবী সুরক্ষায় মান, যা নিঃসন্দেহে সময়োপযোগী। বাংলাদেশও প্রতি বছর দিবসটি উদযাপন করে থাকে। এই বছর দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই একটা অংশ হিসাবে আমাদের আজকের এই আয়োজন উন্নয়ন সুরক্ষায় মান। এই আয়োজনে আপনাদের সাথে আমরা আছি বাংলাদেশের নেতৃস্থানীয় দৈনিক প্রথম আলো এবং ভবন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ HBRC ও বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টিল রিরোলিং মিল BSRM। আমাদের আজকের এই আয়োজনে থাকছে প্রতিপাদ্য সংশ্লিষ্ট প্রামাণ্যচিত্র, বিশেষজ্ঞ বক্তব্য এবং সুপারিশ। চলুন আমরা প্রথমেই বৈশ্বিক প্রেক্ষাপটে একটি প্রামাণ্যচিত্র দেখি। সৌরজগতের বিশালতায় আমাদের এই পৃথিবী একটি ক্ষুদ্র বালিকণা মাত্র। পৃথিবীর সকল প্রাণের অস্তিত্ব সূর্য থেকে আসা শক্তির উপর নির্ভরশীল। গত শতাব্দীতে আধুনিক সভ্যতার নামে মানুষের হস্তক্ষেপ এবং শিল্পের ক্রিয়াকলাপ পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যা নেতিবাচকভাবে আমাদের জলবায়ু ও প্রাণীজগৎকে প্রভাবিত করেছে। একই সাথে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং বিস্তৃত নগরায়ন আমাদেরকে সীমিত সম্পদের ব্যবহারে অধিকতর দায়িত্বশীল হওয়ার শিক্ষা দিয়েছে। প্রকৃতিতে মানুষের হস্তক্ষেপ হ্রাস করার জন্য প্রয়োজন আমাদের রাজনৈতিক ইচ্ছাশক্তি, দৃঢ় পদক্ষেপ এবং লাক্সই ও টেকসই প্রযুক্তি গ্রহণ। আর এই লাক্সই ও টেকসই প্রযুক্তি গ্রহণে দেশীয় ও আন্তর্জাতিক মানসমূহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। এনার্জি বা শক্তির বিচক্ষণ উৎপাদন ও ব্যবহার এবং পানি ও বায়ুমান সহ পরিবেশ ও প্রতিবেশের সকল বিষয়গুলিকেই মান দ্বারা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা আবশ্যক। সীমিত সম্পদের ব্যবহারে নগরায়ন, শিল্পায়ন, যোগাযোগ এবং জীবন মান উন্নয়নে পরিবেশগত প্রভাব হ্রাস করতে মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ
অতীব গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশগুলিতে দ্রুততর অর্থনৈতিক বিকাশ এবং টেকসই উন্নয়নের গতি দ্বারা লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে মান উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। যেহেতু নেতিবাচক বা বিরূপ পরিবেশ ও প্রতিবেশের জন্য আমরা নিজেরাই সমস্যা, কাজেই আমাদের নিজেদেরকেই এর সমাধানও হতে হবে। এবারে আমরা যাব আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দের কাছে। প্রথমেই আমি আসছি অধ্যাপক খান মাহমুদ আমানতের কাছে। ভূমিকম্প সহনীয় নির্মাণে রডের ভূমিকা কী এবং রড তৈরির কাঁচামাল ও প্রস্তুত প্রণালীর সাথে ভূমিকম্প সহনীয় নির্মাণের কোনো সম্পর্ক আছে কিনা? ধন্যবাদ আবু সাদেক ভাইকে। আমরা নির্মাণ শিল্পে স্টিল ব্যবহার করি। এই স্টিলটার যথাযথ মান যদি আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারের জন্য বিভিন্ন নির্মাণ যে স্থাপনাগুলো হচ্ছে এগুলোর নিরাপত্তা, যথাযথ নিরাপদ ভবন বা যথাযথ নিরাপদ স্থাপনা নির্মাণের ক্ষেত্রে সেটা বাধা হয়ে দাঁড়াতে পারে। আরেকটু উদাহরণ দেই যে কংক্রিট বিল্ডিং বা কংক্রিট স্থাপনা যখন আমরা নির্মাণ করি সেখানে অনেকগুলো উপাদান ব্যবহার করি, স্টিল, তারপরে স্টোন বা খোয়া, বালু, সিমেন্ট, এগুলো ব্যবহার হয়ে থাকে। এতগুলো উপাদানের মধ্যে একমাত্র স্টিলটা আমাদের এই ভূমিকম্প সহনীয় ভবন তৈরির জন্য এটা এই স্টিলটাই হচ্ছে মেইন কন্ট্রোলিং উপাদান, বা এই স্টিলের প্রপার্টি নিয়ন্ত্রণ করে এবং এই স্টিলের গুণাগুণ নিয়ন্ত্রণ করে একটা ভবন সঠিকভাবে ভূমিকম্প সহনীয় ভাবে তৈরি করা হয়। সেই জন্য এই স্টিলের যথাযথ মান নিয়ন্ত্রণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই প্রসঙ্গে একটা বিশেষ কথা বলতে চাই যে যখন একটা ভূমিকম্প সহনীয় ভবনে আমরা স্টিল ব্যবহার করব, সেই স্টিলটাকে যথেষ্ট শক্তিশালী তো হতেই হবে, তার সাথে সেটা যথেষ্ট নমনীয় হতে হবে এবং সেটা ছিঁড়ে যাওয়ার আগে যথেষ্ট প্রসারণ ক্ষমতাও থাকতে হবে। এই যে গুণাগুণগুলো, এই গুণাগুণগুলো আমরা যে বিলেট থেকে স্টিলটা তৈরি করি, এই বিলেটের মধ্যে এই বিলেটটা তৈরি করার সময় এটার যে বিভিন্ন উপাদান যেমন কার্বন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, অন্যান্য ক্রোমিয়াম, এই সমস্ত উপাদান লোহার সাথে মিশিয়ে যে বিলেট তৈরি করা হয়ে থাকে, এটার মাধ্যমে এই গুণাগুণগুলো আনা সম্ভব। কিন্তু আমাদের দেশে কিছু কিছু ছোট নির্মাণ মানে স্টিল ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান আছে যারা এই বিলেট থেকে এই স্টিল রড তৈরি করার পদ্ধতিটা অনুসরণ করেন না, সরাসরি রোলিং করে রড তৈরি করছেন এবং ফলে সেই রডগুলোর যথাযথ গুণাগুণ কি হবে সেটা নিয়ন্ত্রণের কোনো উপায় থাকছে না এবং সেই রডগুলো যখন আমাদের দেশের বিভিন্ন স্থাপনায় ব্যবহার হচ্ছে সেই স্থাপনাগুলোর মানে যথাযথ মান আমরা আনতে পারছি না বা সেটা আনা সম্ভব না। কাজেই আমাদের আসলে চেষ্টা করা উচিত, উদ্যোগ নেওয়া উচিত যে ভবন নির্মাণে যে রড ব্যবহার হবে সেটা যেন যথাযথ মানসম্মত উপায়ে প্রস্তুত করা হয়ে থাকে এবং স্ক্র্যাপ থেকে যেন এই জিনিসটা সরাসরি রোলিং করে কখনো তৈরি করা না হয়, শুধুমাত্র পরিশোধিত স্টিল বা বিলেট থেকেই যেন এটা তৈরি হয়ে থাকে। এই ইমপ্রপার ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস থেকে বের হয়ে আসতে পারি এবং যখনই আমরা এই মানসম্মত প্রোডাক্ট দিয়ে আমাদের ভবনগুলো নির্মাণ করব, তখন সেই সমস্ত ভবনের স্থায়িত্ব যথাযথ হবে এবং তখনই আমরা সেই ডেভেলপমেন্টটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে পারবো এবং এভাবেই আমরা মান নিয়ন্ত্রণের মাধ্যমে এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে গোলগুলো আছে সেই গোলগুলো অর্জনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ খান মাহমুদ আমানত। এবারে আমি আসছি স্থপতি রফিক আজমের কাছে। স্থপতি রফিক আজম, আমি জানতে চাচ্ছি পরিবেশ বান্ধব সবুজ স্থাপত্য চর্চায় মান কি ভূমিকা রাখে? আমাদের কোনো মান নির্ধারণ করা হয়নি এখন পর্যন্ত ওইভাবে। সূর্যের আলো কিভাবে ব্যবহার করব, এখন যেটুকু বাংলাদেশে আছে সেটা খুবই নমিনাল, এটা খুব একটা অর্থও নেই আসলে। কারণ
সূর্যের আলো থেকে যদি আমরা সোলার প্যানেল দিয়ে যদি ইলেকট্রিসিটি জেনারেটও করি আপনার, সেটা কিন্তু আমরা অনলাইন না, আপনার অফলাইন। তো অনলাইন হলে ব্যাটারি লাগবে, ব্যাটারি লাগলে আরো একটা বিপদ, এই ব্যাটারি কোথায় ফেলবো, পরে এটা ঠিক করব কি করে, 2 বছর পরে কোথায় ফেলবো এই লিডটাকে, এটা কার্বন তৈরি করছে আপনার। সুতরাং এটা অনলাইনে কেন আমরা ইউজ করে সেটাকে ন্যাশনাল গ্রিডে দিতে পারছি না? আমরা বাতাসের পরিমাণ ঠিক করে দেইনি। আমরা সূর্য আলোর সঙ্গে যে গ্লাসটা লাগাবো, যে গ্লাস দিয়ে সূর্য আলো ঢুকবে, তাতে কি ভিতরটা কি গ্রিন হাউস এফেক্ট হয়ে যাচ্ছে কি যাচ্ছে না, কতটুকু অ্যালাউ করা উচিত, কতটুকু উচিত না। সুতরাং গ্লাসের মান ঠিক করা হয়নি ওইভাবে। সুতরাং যখন রাজুক প্ল্যান পাস করে বা কোনো একটা অর্গানাইজেশন প্ল্যান পাস করে, তারা কিন্তু কখনোই এগুলা দেখেন না যে এই যে দালানটা, এখানে যা যা ব্যবহার হচ্ছে সেগুলা কতটা প্রাকৃতিক ইয়ে থেকে নেওয়া হয়েছে, কতটুকু নেওয়া হয়েছে, এবং সেটা আপনার কতটা ফেরত দিচ্ছে প্রকৃতিতে, এবং ভাঙলে পরে এটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটা কি সমাজে একটা মাথা বোঝা হয়ে যাচ্ছে, নাকি এটা আবারও এটা ব্যবহারযোগ্য হয়ে যাচ্ছে। আর একটা বড় কথা হচ্ছে গ্রিন। আপনার তো গ্রিন তো আপনার আপনার এটা খুব সহজ জিনিস, এটার মধ্যে আপনার জানেন সকলে। আপনার এর এর পাশাপাশি লাগালাম গাছ। আপনার এখন গাছ কোন একটা বাড়ি, মনে করেন একটা লোকের জন্য, ধরেন একটা যুবকের জন্য বা যুবতীর জন্য একটা যুবক গাছ লাগে, এটা একটা সায়েন্স আপনার। কি আমরা কি একটা ফ্যামিলিতে 20টা লোক থাকি, একটা অ্যাপার্টমেন্টে 50টা লোক থাকি, আমরা কি 50টা গাছ লাগাই? লাগাই না। তার মানে হচ্ছে কি আমরা ডেফিনেটলি আপনার কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি, এবং আমরা অক্সিজেন জেনারেট করছি না ওটাকে শোষণ করার জন্য। আমরা ডিপেন্ড করছি শহরের গাছের জন্য, যেখানে শহরের গাছও সংখ্যায় কম, অথবা লোক বাড়ার কারণে সংখ্যায় কমে গেছে। সুতরাং সেখানে একটা সায়েন্স চলে আসছে যে আপনি কতটা অক্সিজেন পাচ্ছেন, কতটা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছেন, সেই হিসাব কিন্তু নেই আপনার। সুতরাং আমরা যদি এরকম মডিউল তৈরি না করি, আমরা যদি বলে না দেই যে আপনাকে কিন্তু আপনার ফ্যামিলির জন্য 50% or 60% অক্সিজেন তৈরি করতেই হবে, এন্ড দ্যাট উইল বি ক্যালকুলেটেড, আপনাকে প্ল্যান পাস করা হবে না, তখন কিন্তু উনি নিশ্চিত, আপনি জানেন যে 50% হয়ে গেল, বাকি 50% শহরকে করতে হলে শহরে গাছ লাগাতে হবে। এবং যে কোনো গাছ লাগালেই যে আপনার অক্সিজেন তৈরি হয়ে যাবে তা না, আপনাকে আপনার শ্রাবস লাগালে তো আর হবে না, আপনাকে বৃক্ষ লাগাতে হবে। এখন বৃক্ষ লাগালে আপনি যদি ফুড ফুড তৈরি করছেন কিনা সমাজ, ফুড একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট আর্কিটেকচার আপনার, মানে গ্রিন আর্কিটেকচার। তা আপনি যদি ফল টল তৈরি না করেন, সফেদা না হয়, বিলম্বী না হয়, যদি আপনার আতা না হয়, তাহলে পাখি আসবে না। পাখি না আসলে কিন্তু আপনার পরাগায়ন হবে না। পরাগায়ন না হলে কি আপনি গাছ কত লাগাবেন? পৃথিবীতে যে বন তৈরি হচ্ছে, এগুলো কোনোটা কিন্তু মানুষ বানায়নি, এটা প্রকৃতি বানিয়েছে। আর প্রকৃতি বানানো মানে হচ্ছে কি পাখিকে ব্যবহার করা হয়েছে। গ্লাস একটা বড় ইস্যু, যেটা কিন্তু সিরিয়াস একটা অ্যাক্ট করে আর্কিটেকচারে, এই যে গ্রিন হাউস এফেক্ট তৈরি করা, রিফ্লেকশন তৈরি করা আপনার, সেগুলা ক্যালকুলেশন করে গ্লাসের ব্যাপারে সিরিয়াস পদ্ধতি, সিরিয়াস মান ঠিক করা আমাদের দরকার কিন্তু আপনার। তো সুতরাং মেটেরিয়াল আবার এমন হতে হবে যেটা আপনার রিসাইকেল করা যায়, রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে হবে আপনার। আপনাকে কিন্তু ওইখান থেকে মেটেরিয়াল নিতে হবে, ট্রান্সপোর্ট কস্ট আপনার বেশি না লাগে, তাহলে কিন্তু কার্বন আবার পোড়াচ্ছেন আপনি। তো মূল টার্গেট হচ্ছে আপনি অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু প্রডিউস লেস কার্বন, একদম ন্যূনতম পক্ষে আপনাকে লেস কার্বন তৈরি করে অতিরিক্ত গ্রিন লাগিয়ে অক্সিজেন তৈরি করে এটা কতটা ব্যালেন্স করা যায়, অথবা আচ্ছা, কার্বন নিউট্রাল করা যায় কিনা। স্থপতি রফিক আজম, আমি একটু আহ, আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি তো আমি শুরুতে বলেছি আপনি ইউ আর দ্য আর্কিটেক্ট অফ গ্রিন আর্কিটেকচার ইন বাংলাদেশ। সো ফ্রম ইউর এক্সপেরিয়েন্স, আপনার অভিজ্ঞতা থেকে আপনি যেই ডিজাইন গুলো করেন, বিশেষ করে সবুজ এবং এই যে স্ট্যান্ডার্ড বিবেচনায় রেখে, আপনি কি বিষয়গুলো ওখানে বিবেচনায় রাখেন, কি বিষয়গুলো, সেগুলো যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, আমরা খুব সিরিয়াসলি যে বিষয়টা বুঝি, এখানে কিন্তু একটা আহ, এক ধরনের কি বলবো, খুব পজিটিভলি বললেও একটা পলিটিক্স, এক ধরনের পলিটিক্স কাজ করে। সে ধরেন গ্রিন বিল্ডিং, গ্রিন আর্কিটেকচার করতে গেলে আপনাকে আহ, আহ, আপনার কোন কোন জিনিস কিনে লাগাতে হবে, কোন গ্লাসটা কিনলে লোই গ্লাস দিতে হবে, নাকি ডাবল গ্লেজিং করতে হবে, এ ধরনের অনেক ধরনের জিনিস আপনি পাবেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা ট্রপিক্যাল কোন এরিয়াতে, ঢাকা মনে করেন 24.5 ডিগ্রি ল্যাটিটিউডে যদি একটা পজিশন থাকে একটা শহরের, তাহলে কিন্তু ওর সানপাথ ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। আপনার শীতকালে আপনার ভাদ্র মাসের পর থেকে যে রোডটা ইনক্লাইন হয়ে ঢুকছে আমার জানলা দিয়ে, এটা কিন্তু আমি চাই।
এটা চাইলে কি হবে, আমার উইন্টারে যে ঠান্ডাটা, আমার রুমটা ঠান্ডা কম হবে, আমার উষ্ণতা থাকবে। কিন্তু আমার যদি শেডিং ডিভাইসটা এমন হয় যে গরমকালেও রোদ ঢুকে পড়ছে, আপনার মানে ভাদ্র মাসে তারও আগে রোদ ঢুকে পড়ছে, তাহলে কিন্তু হিটিং হয়ে যাবে, আপনার কুলিং করতে হবে বেশি পয়সা দিয়ে, এটা ওয়েস্টেজ অফ আপনার এনার্জি। সুতরাং আমাদের কনটেক্সটে আপনার সানপার ডায়াগ্রাম বুঝতে হবে, আপনাকে পুরাপুরি বুঝতে হবে আপনার কিভাবে বাতাস কাজ করে, সূর্য কাজ করে, এইগুলো আপনার। তো আমরা কিন্তু ন্যাচারালি সলভ করার চেষ্টা করি। গ্লাস থাকতে পারে, কিন্তু গ্লাসটা যদি আপনার শেডে চলে আসে গরমকালে, এমন একটা এক্সটেনশন থাকে, তখন কিন্তু আপনার ডাবল গ্লেজিং করার দরকার হবে না, কারণ আমরা ডাবল গ্লেজিং করলে পয়সা লাগে। আমাদের দেশের মানুষরা ডাবল গ্লেজিং করে পয়সা খরচ করবে কেন? তো আমরা স্ট্যান্ডার্ড সেট করতে পারি যে আইদার আপনার শেডিং ডিভাইস এমন হতে হবে, অর্থাৎ সানশেড বা রেইন শেড যেটাই বলি, যে আপনার শীতকালে আলো পাবেন কিন্তু গরমকালে পাবেন না, তাহলে আপনি সিঙ্গেল গ্লাস ব্যবহার করতে পারেন। কিন্তু যে আপনি বলেন না আমি শেডিং ডিভাইস করতে চাই না, আমি আমি স্মার্ট বিল্ডিং দেখাতে চাই, আমার কোনো ইগো আছে, আমার একটা চাওয়া আছে, আমি শেডিং ডিভাইস এমন করলাম যেটা দিয়ে সূর্য আলো ঢুকে যাচ্ছে গরমকালে, দেন ইউ হ্যাভ টু হ্যাভ ডাবল গ্লেজিং, বেশি পয়সা দিয়ে করেন আপনার পয়সা থাকলে, বাট ইউ ক্যানট ক্রিয়েট হিট ইনসাইড অ্যান্ড আউটসাইড রিফ্লেকশন, যার কারণে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই মানগুলা ঠিক না করলে আপনি কাকে কি বলবেন? তো আমরা কিন্তু যে নেচারকে কমপ্লিটলি ব্যবহার করে আপনার, হ্যাঁ, আমরা এই কাজগুলো করতে পারি সিম্পলি। এটাই আমি বলতে চাচ্ছি যে পয়সা খরচ করে ওই পলিটিক্সে না, যে যে হ্যাঁ আমরা অনেক টাকা খরচ করে তো করতেই পারি গ্রিন বিল্ডিং, সেটাও করা যায়। আবার পয়সা কমিয়ে নেচারকে ব্যবহার করে, মেটেরিয়াল সিলেকশন প্রপার করে, লোকালি মেটেরিয়াল অ্যাভেইল করে আমরা কিন্তু অনেকখানি রিজলভ করতে পারি প্রবলেম। তা আমরা সেদিকে বেশি নজর দিয়ে থাকি। এবারে আমি আসব অধ্যাপক শামীমুজ্জামান বসুনিয়া স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, রেনফোর্স কংক্রিটের ডিউরেবিলিটির জন্য স্টিলের মান কি হওয়া উচিত? কনস্ট্রাকশনের কথা বলে, যেটা ডিউরেবল এবং সেগুলোর কথা বলে, কনস্ট্রাকশনটা কিন্তু মেইনলি আমাদের দেশে রিইনফোর্স কংক্রিট, এবং রিইনফোর্স কংক্রিটের মধ্যে কংক্রিটটা হচ্ছে একটা পার্ট এবং রিইনফোর্সমেন্ট একটা পার্ট, এবং দুইটাই কিন্তু একেবারে একটার সাথে একটা একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এবং একটার সাথে একটা অনেক সম্পর্ক, অনেক ধরনের সম্পর্ক আছে। ডিউরেবল স্ট্রাকচার করতে গেলে পরে ডিউরেবল কংক্রিট যদি আমরা করি, আমরা যেহেতু মনে হচ্ছে যে এখানে রিইনফোর্স কংক্রিট এবং রিইনফোর্সিং বার সম্বন্ধে আমরা আলোচনা করতে চাচ্ছেন, দুটার সম্বন্ধে কিছু কিছু বলা দরকার। কংক্রিট খারাপ হলো, খুব ভালো স্টিল হলো, তাহলে কিন্তু হবে না। কোয়ালিটি কন্ট্রোল ছাড়া কোনো কিছুই হয় না। কোয়ালিটি কন্ট্রোল যে কোনো জিনিসের, দুনিয়ার সব জায়গাতেই দেখবেন, যে কোনো পণ্যের, খাবার দাবার থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে অন্য সব কিছুরই একটা কোয়ালিটি কন্ট্রোল বলে একটা জিনিস আছে, এবং সেটা একটা স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন থাকে যারা এটাকে কন্ট্রোল করে। বাংলাদেশও একটা আছে, বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বোধহয়, যেটা রিইনফোর্স কংক্রিটের বা যে কোনো স্ট্রাকচারসের একটা মেইন পার্ট হচ্ছে স্টিল, রিইনফোর্সিং স্টিল। এটা কিন্তু আমাদের এখনো অত সাফিসিয়েন্ট নাই। তার কারণ হচ্ছে যে র ম্যাটেরিয়াল আমাদের বিদেশ থেকে আনতে হয় সবকিছুই, এবং সিমেন্টের জন্য আনতে হয়। রডের কোয়ালিটি কন্ট্রোল ইজ ভেরি পুয়ার হিয়ার। আগে ছিল, বর্তমানে বেশ কিছু কোম্পানি, যথেষ্ট কোম্পানি, বিএসআরএম মানে আগের থেকে এটাতে লিড করতেছিলেন তারা বহু বছর যাবতই। বিএসআরএম স্টিল প্রডিউস করতেছে, স্টিল খুব ভালো, কিন্তু স্টিল ভালো হলে তো হবে না। গুণগত মান যদি আমরা ডিউরেবল স্ট্রাকচার চাই, স্টিল এবং কংক্রিটের দুইটার একটা মিল থাকতে হবে। এবং স্টিলের জন্য বর্তমানে যে সমস্ত স্ট্যান্ডার্ড আছে, আমার মনে হয় যে স্টিল কোম্পানিগুলো সবগুলোই তারা এটাকে ইয়ে করে চলে, এবং বিএসআরএফ তো অবশ্যই চলে, তার কারণ তাদের ডিফারেন্ট গ্রেডের স্টিল আছে, এবং ডিফারেন্ট তাদের অ্যাঙ্গেল স্কেল পাওয়া যায়, এবং তাদের প্লেটও আছে, সবকিছুই তারা করে। এই প্রসঙ্গে একটু বলতে চাচ্ছি স্যার, আমাদের যে বিএসটিআই যে রডের ব্যাপারে যে স্ট্যান্ডার্ডটা অ্যাডপ্ট করছে, যে আইএসও বিডিএস আইএসও যেটা স্যার, ওখানে একদম শুরুতে স্ট্রিক্টলি বলে দেয়া আছে যে স্ক্র্যাপ থেকে ডাইরেক্টলি যদি রিরোল করে কেউ কোনো স্টিল বাঁধায়, সেটা আমাদের কনস্ট্রাকশনের জন্য স্ট্রাকচারাল স্টিল হিসাবে ওটা ব্যবহার করা যাবে না স্যার। কিন্তু এখনো বাজারে কিন্তু স্যার যে স্ক্র্যাপ থেকে যে সরাসরি স্টিল করে, সেই স্টিল বাজারে পাওয়া যাচ্ছে স্যার, এবং এটা বন্ধ হচ্ছে না। এখন এটা বন্ধ করা দরকার কিনা, আর বন্ধ করতে হলে কিভাবে
বন্ধ করা উচিত, কারণ এটা তো স্যার স্ট্যান্ডার্ড বহির্ভূত কাজ হচ্ছে স্যার। এটা ব্যাপারে আপনার স্যার একটু বলেন যদি। আচ্ছা, এখানে যে আইএসও যেটা বাংলাদেশ যেটা করেছে সেটা একদম পরিপূর্ণভাবে এটাকে ঠিক করা দরকার, কারণ এত বড় বড় মেগা স্ট্রাকচার করতেছে, অমুক জায়গায় যা টেস্ট করে দেখা যাচ্ছে স্ট্রাকচার ঠিক হয়ে যাবে, কিন্তু এটা তো হবে না, এটা ঠিক করা করা ঠিক না। ফলে এই সম্বন্ধে আমাদের কেয়ারফুল হওয়াই ভালো, এটা না হলে কিন্তু আমাদের ক্ষতি আছে, এবং এটা যে স্ট্রাকচার অল অফ আ সাডেন ফেল করে যেতে পারে, এটাও হতে পারে। আর আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে আমাদের কিছু কিছু যে স্টিল রিরোলিং মিল এবং কিছু সিমেন্ট কোম্পানি, এরা যেটা বলছে যে তাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা বুয়েট কর্তৃক সার্টিফাইড। তো স্যার এটা কি বুয়েটের কি ওই অথরিটি আছে এটা সার্টিফাই করা? এই বিষয়টা না, তারা যদি বলতে চায় বুয়েট কর্তৃক সার্টিফাইড, এই কথাটা অ্যালাউ করাই ঠিক না। সার্টিফিকেশন দেওয়ার মালিক হচ্ছে বিএসটিআই ন্যাশনাল, যেটাতে। আর বুয়েট যেটা বলতে পারে, আমরা যারা প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স আছি আমাদের একটা চেষ্টা করা উচিত যেটা কিভাবে তাদেরকে হেল্প করা যায় বিএসটিকে। স্যার এখানে আরেকটা বুয়েট যেটা টেস্ট করে স্যার, কোন একটা ম্যানুফ্যাকচারারের রড বুয়েট যেটা টেস্ট করে সেটা তো স্যাম্পলিংটা তো স্যার বুয়েট করে না। এমন না যে ওই ফ্যাক্টরিতে গিয়ে বাল্ক অ্যামাউন্ট থেকে বুয়েট র্যান্ডম স্যাম্পলিং করে আনছে, তা না। স্যাম্পলটা ম্যানুফ্যাকচারার নিজে পাঠায় বুয়েটে। কাজে এই টেস্ট রেজাল্ট দিয়ে কি স্যার আমরা ইভেন বলতে পারি? আমি এই কথা সম্বন্ধে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আপনিও বুয়েটের ছাত্র ছিলেন, আমি বুয়েটে সোকল মাস্টারি একটা করছি অনেকদিন। কথা হচ্ছে যে এখানে আমার চোখের সামনে এরকম অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা, আমি এগুলো বলতে চাই না। ফলে এই স্যাম্পলিং এবং এই র্যান্ডম স্যাম্পলিং এর যে সমস্ত নিয়ম কানুন আছে সবকিছু, এটা কিন্তু আমরা বুয়েট জানি না। বুয়েটের কাছ থেকে বানায় নিয়ে এসে এই যে বুয়েট করতে গিয়া যে এই জিনিসটা একেবারে একদম যাতে এটা কোনো ম্যানুফ্যাকচারার বলতে না পারে, এটা টেস্টের এটা কারণ স্যাম্পলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং অনেক সময় দেখা যায় যে তারা দেখলো যে আচ্ছা এই স্টেকটা একটু বেশি আসছে, এইটাই বারবার পাঠালো, এইটাই বারবার পাঠালো, এটা তো হওয়া ঠিক না। মানে সবকিছু মিলে খালি তো স্টেক না, তার ইলংগেশন কি হচ্ছে, অন্য কিছু বেন্ডিং প্রপার্টিস কি, অমুক কি তমুক কি, সবকিছুই তো দেখতে হবে। এবং এইটা দেখার পরেই তখন বলতে পারো যে হ্যাঁ এই সমস্ত পরীক্ষাগুলো বুয়েটের পরীক্ষাগারে এটা এই হয়েছে। ইট ডাজন্ট মিন বুয়েট উইল গিভ দ্য সার্টিফিকেশন যে আমরা সার্টিফাই করতেছি, এটা ভালো, এটা হওয়া উচিত না। আমি অন্য একটা প্রোগ্রামে লেকচার দিই, সেখানে আমি একদিন প্রায় আধা ঘন্টা লেকচার দিয়েছি রাস্টিং অফ স্টিলের উপরে। এই রাস্টিং অফ স্টিল সম্বন্ধে এই কোভিড শুরু হওয়ার পর, কোভিডের এই লকডাউন শুরু হওয়ার পরে আপনারা তো দেখেছেন যে বহু কনস্ট্রাকশন বন্ধ হয়ে গেছে, এর ফলে রাস্টিং হয়েছে স্টিলে, ভালো ভালো বিল্ডিং এর রাস্টিং বা বেসমেন্ট এবং এই রাস্টিং সম্বন্ধে আমি বেশ কিছু কথা বলেছি যে স্টিমে কি আছে, কোনটাকে রাস্টিং করতে গেলে আমি এখানে বলে রাখতেছি একদম স্যান্ড পেপার দিয়ে ঘষে পরিষ্কার করা যাবে না। স্যার আপনি যে রাস্টিং এর বিষয়টা স্যার আপনি উত্থাপন করলেন, স্যার আমার একটা প্রশ্ন হলো, আমাদের দেশে এখন স্যার এপক্সি কোটেড বার পাওয়া যায়, এখন এই এপক্সি কোটেড বার আমাদের এই রাস্টিং এর জন্য একটা ভালো সমাধান হতে পারে কিনা স্যার? এপক্সি কোটেড বার একেবারে সব জায়গায় সমস্ত ইয়েতে করতে গেলে তবে যারা ইটিপি করে, গুড কোশ্চেন, যারা ইটিপি করে পার্টিকুলার ইটিপি। আমার একটা ছোট বিষয় আসলো স্যার আপনার কথার প্রসঙ্গে, আপনি বলছেন স্যার ইটিপিতে এটা কম্পালসারি হওয়া উচিত স্যার। আরেকটা বিষয় একটু, কোস্টাল এরিয়াতে আমরা যে এখন যে মানে ওই ধরনের আর কি, যেখানেই মানে আমার কন্টামিনেশন আছে বা কেমিক্যাল কোনো কন্টামিনেশন আছে, এই ধরনের যে কোনো জায়গাটা হয় উচিত। সব শেষে আমি আসব প্রখ্যাত প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সোবহান স্যারের কাছে। স্যার আপনার কাছে আমি জানতে চাচ্ছি, উন্নয়ন সুরক্ষায় মান কি ভূমিকা পালন করে? আমাদের দেশে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড আমরা ব্যবহার করতাম, বিএসআই, এএসটিএম, এস্টো, ম্যাটেরিয়ালের জন্য এদের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ছিল। এক এক দেশ এক এক রকম স্ট্যান্ডার্ড ব্যবহার করলে এটা ধরুন বর্তমান যে বিশ্বায়ন এবং বিশ্বায়নের সুযোগে শিল্পায়ন হচ্ছে, এতে ইন্টারফেসগুলো এক দেশের সঙ্গে আরেক দেশের যে সংযোগ এবং ব্যবসা বাণিজ্য, এতে অসুবিধা হয়। এই কারণে
একটা আন্তর্জাতিকভাবে চেষ্টা করা হচ্ছে একটা স্ট্যান্ডার্ডে যাতে আমরা উপনীত হতে পারি। বাংলাদেশও এর অনুসরণে আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন তারা বিডিএস আইএসও স্ট্যান্ডার্ডে চলে গেছে ম্যাটেরিয়ালের ব্যাপারে। যেমন আমরা যদি বলি সিমেন্ট, রড, তারপরে অ্যালুমিনিয়াম, যত রকম ম্যাটেরিয়াল আছে এই ম্যাটেরিয়ালগুলো আইএসও স্ট্যান্ডার্ডটাকে আমরা মূল ধরে নিয়ে আমাদের দেশের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা কিছু ধারা সংযোজন করে নিয়েছি অথবা বিয়োজন করে নিয়েছি। আমরা এটাকে কোড তৈরি করে দিলাম। কোড তৈরি করে দিলেই এটা যথেষ্ট হয় না। এটাকে যখন কন্ট্রাক্ট ডকুমেন্ট তৈরি করে কন্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয়, আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরিপ্রেক্ষিতে বলতেছি, তখন প্রয়োজন হলো স্পেসিফিকেশনগুলো ঠিকঠাক মতন তৈরি করা। কন্ট্রাক্ট ডকুমেন্টে এই আমরা যে আইএসও বিডিএস আইএসও স্ট্যান্ডার্ডগুলোকে অনুসরণ করছি এগুলাকে সঠিকভাবে সেখানে রেফারেন্স হিসাবে টেনে আনা। কোন ধারায় সিমেন্টের টেস্ট হবে, কোন ধারায় স্টিলের টেস্ট হবে, কোন ধারায় অ্যালুমিনিয়ামের টেস্ট হবে, সব নির্ধারিত করে দিতে হবে। এখানে একটা প্রশ্ন যে এগুলা নির্ধারিত করে দিলেই হবে না, এগুলো টেস্টিং করতে হবে। তো টেস্টিং এর জন্য আমাদের কতগুলো পদক্ষেপ নিতে হবে। সেটা কি? সেটা হলো যে আইএসও মান অনুযায়ী টেস্টিং ফ্যাসিলিটিস নতুন করে টেস্টিং ল্যাবগুলোর জন্য করা ব্যয়বহুল করতে হবে। এটা ইউনিভার্সিটিগুলোকে হয়তো অনুদান দিয়ে তারা করতে পারবে, প্রাইভেট যে ল্যাবগুলো আছে তারা কি করবে? সবার জন্য সমান সুযোগ রাখার জন্য একটা আরো কাজ আমাদের করতে হবে। কতগুলা কমেন্টারি কোডের, কতগুলা গাইড বুক এগুলো তৈরি করে দিতে হবে। যেমন আমরা যে করি যে কংক্রিটের আমেরিকান স্ট্যান্ডার্ড এসিআই যখন আমরা অনুসরণ করি আমরা সিলিন্ডার টেস্ট করি, ব্রিটিশ স্ট্যান্ডার্ড যখন অনুসরণ করি তখন আমরা কিউব টেস্ট করতে হয়। এই দুইটা টেস্টের মধ্যে সমন্বয় আমরা এখন করে দিয়েছি যে সিলিন্ডার থেকে কিভাবে কিউবে কনভার্ট করতে হবে, কিউব থেকে কি করে সিলিন্ডারে কনভার্ট করতে হবে। একইভাবে এএসটিএম থেকে কি করে আইএসও স্ট্যান্ডার্ড ইন্টারপ্রিটেশন করব, এএসটিএম থেকে কি করে করব, এসিআই অন্যান্য যেগুলো আছে বিএসআই থেকে কি করে করব, এগুলো আমাদের এই গাইড বুকগুলো তৈরি করে দেওয়া দরকার। ফলে এই কাজগুলোও আমাদের করতে হবে। পরিবেশের আমাদের দেশে অ্যাক্ট আছে, ধরিত্রীকে সুরক্ষা করতে গেলে পরিবেশের এই অ্যাক্টগুলাকে, রুলস রেগুলেশনসগুলোকে আমাদের রিলিজিয়াসলি ধর্মীয় যে আনুষ্ঠানিকতা যেভাবে পালন করি একইভাবে নিবিড়ভাবে এই অ্যাক্টগুলা রুলস রেগুলেশনসগুলোকে আমাদের অনুসরণ করি। আমরা একটা কোড নতুন তৈরি করেছি, এটা উপযোগী, এটা 2017। বহুদিন হয়ে গেল এটাকে আমরা আইনে পরিণত হয় নাই বিদায় আমরা এটাকে ব্যবহার করতে পারছি না। ফলে আমরা ব্যাকডেটেড থেকে গেছি, আমাদের স্ট্রাকচারগুলো ঝুঁকির সম্মুখীন হবে। আর ইঞ্জিনিয়ারদের শুধু একাডেমিক নলেজ থাকলেই হবে না, আমাদের প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে। সমাজকে বুঝতে হবে, ইঞ্জিনিয়ার্স ইন কমিউনিটি, ইঞ্জিনিয়ারদের কি রোল সমাজে কমিউনিটির জন্য সেগুলো বুঝতে হবে, সেফটির ব্যাপার বুঝতে হবে, ম্যানেজমেন্ট বুঝতে হবে। তাইলে এই যে বিষয়গুলা, এই বিষয়গুলাকে দক্ষ করার জন্য এখানে একটা বিপিআরবি বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ডও করা হয়েছে, আইবি করেছে। এগুলো দুইটাই অটোনোমাস বডি, আইবি তৈরি করেছে, আইবি ফাইন্যান্স করে সাহায্য করে, কিন্তু তারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে কাজ করে থাকে। সুধী দর্শক, বিশেষজ্ঞ বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের আলোচনা পর্ব এখানে শেষ হলো এবং বিশেষজ্ঞ বক্তব্যের সারগর্ভ হিসাবে আমরা 4টি সুপারিশ উপস্থাপন করছি। প্রথমত, টেকসই উন্নত বাংলাদেশ গড়তে আমাদেরকে বিশ্বের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানসমূহকে বিবেচনায় নিয়ে জাতীয় মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ করার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দ্বিতীয়, বিএসটিআই এর সক্ষমতা বৃদ্ধি সহ প্রয়োজনে বুয়েট ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানকে বিএসটিআই এর সহযোগী সংস্থা হিসাবে কাজে লাগানো যেতে পারে। তৃতীয়, কেবলমাত্র পণ্যের মানই শুধু নয়, সাথে সাথে সেবা ও দক্ষতার মানকেও উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।
চতুর্থ, টেকসই সবুজ উন্নয়ন নিশ্চিত করতে মানসহ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে বিচক্ষণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। সুধী দর্শক, আগামীতে একই বিষয় অথবা অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এই আশা ব্যক্ত করে এবং সাথে সাথে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের এই আয়োজন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।